গুড মর্নিং সবাইকে। আজকে সকালটা শুরু হচ্ছে একদম নতুন একটা অনুভূতি নিয়ে। হাই এভরিওয়ান, আমি কাবেরী। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আজ আমাদের মাইসুর ট্রিপের দ্বিতীয় দিন। প্রথম দিন কোথায় কোথায় গেলাম সেটা আপনাদের সাথে আগেই শেয়ার করেছি। ঘুম থেকে উঠেই প্রথমে কৃষকে একটু আদর করলাম। ও এখনও আদৌ ঘুমিয়ে আছে, ছোট ছোট হাত নেড়ে আমার দিকে তাকাচ্ছে। এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে সব থেকে দামি হয়ে যায়। বাইরে কোথায় ঘুরছি সেটা একদিকে, কিন্তু এই সময়গুলো এগুলোই আসল মেমোরি। সকাল সকাল আমরা রেডি হয়ে চেক আউট করে বেরিয়ে পড়লাম। এখন আমরা তিনজন রওনা দিচ্ছি নতুন একটা জায়গার দিকে, মাইসুরের খুব ফেমাস মাইসুর জু। হোটেলের সামনে থেকেই একটা অটো নিলাম, কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম জুয়ের সামনে। অটো আমাদের নামিয়ে দিল একদম অপোজিট সাইডেই। এখানে একটা ছোট্ট কাউন্টার আছে যেখানে আমরা ব্যাগগুলো জমা রাখলাম। প্রতি ব্যাগ 15 টাকা করে নিয়েছে, ঘোরার সময় যাতে একদম লাইট ফিল হয়। তারপর সাবওয়ে দিয়ে রাস্তার অন্য পাশে পৌঁছে গেলাম টিকিট কাউন্টারে। টিকিট নিয়ে আমরা ঢুকে পড়লাম ভেতরে, আর ঢুকতে একটা আলাদা ফ্রেশ ফিল। পার পার্সন আমাদের এখানে টিকিট নিয়েছে 100 টাকা করে। মাইসুর জু, যার আসল নাম শ্রী চামারাজেন্দ্র জুওলজিক্যাল গার্ডেন। এটা ইন্ডিয়ার সবচেয়ে পুরনো আর ওয়েল মেনটেন জুগুলোর মধ্যে একটা। এটা 1992 সালে তৈরি। এত বছর পরেও জায়গাটা এত সুন্দর করে মেনটেন করা হয়েছে দেখে সত্যিই ভালো লাগে। ভেতরে ঢুকেই সবচেয়ে ভালো লাগলো, জায়গাটা খুবই ক্লিন আর স্পেসিয়াস। প্রাণীগুলোকে খুব ছোট খাঁচায় না রেখে অনেকটা ন্যাচারাল হ্যাবিটের মধ্যে জায়গা করে দেওয়া হয়েছে। এখানে আপনারা দেখতে পাবেন রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ, হাতি, জেব্রা, জিরাফ, ভাল্লুক, এছাড়াও বিভিন্ন প্রজাতির মাঙ্কি, কুমির আর কালারফুল বার্ডস। প্রতিটা এনক্লোজারের সামনে প্রপার ইনফরমেশনও দেওয়া আছে, কোথাকার অ্যানিম্যাল কী খায়, কেমনভাবে থাকে, সব কিছু। চলুন এখন আপনাদের নিয়ে ঢুকে পড়ি মাইসুর জু এর ভেতরে। গেট দিয়ে ঢুকতেই প্রথমে যেটা চোখে পড়লো, চারপাশে শুধু সবুজ আর একটা ফ্রেশ ফিল। আর একদম শুরুতেই আমরা পৌঁছে গেলাম পাখিদের সেকশনে। এখানে ঢুকেই মনে হলো যেন একটা কালারফুল দুনিয়ায় চলে এসেছি। বড় বড় নানা ধরনের পাখি, রঙিন ম্যাকাও, সাদা কাকাতুয়া, ময়ূর তার সুন্দর পেখম নিয়ে, তাছাড়াও ছোট ছোট টিয়া আর নানা ধরনের এক্সোটিক বার্ডস। ওরা কখনো ডাল থেকে ডালে উড়ছে, কখনো একে অপরের সাথে ডাকাডাকি করছে। সেই শব্দটা পুরো জায়গাটাকেই জীবন্ত করে তুলেছিল। কিছুক্ষণ দাঁড়িয়ে শুধু দেখতেই ইচ্ছা করছিল। এরপর ধীরে ধীরে আমরা পৌঁছালাম জুয়ের সবচেয়ে এক্সাইটিং পার্ট, ডেঞ্জারাস জোনে। প্রথমেই দেখা মিলল লেপার্ডের। দূর থেকে দেখতে একটা অদ্ভুত ভয় মিশে এক্সাইটমেন্ট হচ্ছিল। ওর চোখের দিকে তাকালে একটা আলাদা ইন্টেন্সিটি বোঝা যায়, মনে হচ্ছিল এক মুহূর্তেই দৌড়ে আসবে। ওকে হাঁটতে দেখে বুকের ভেতরে একটু ধক করে উঠছিল। সত্যি বলছি, ওদের এত কাছ থেকে দেখার অনুভূতিটা আলাদা, যদিও সেফ দূরত্বেই ছিল। এরপর গেলাম সিংহর কাছে। একদম সামনেই বসে আছে, বিশাল শরীর, গম্ভীর চোখ, রোদের মধ্যে একদম রাজার মতো বসেছিল। আমি জুম করে কিছু ক্লোজ শটও নিলাম, আর মনে হচ্ছিল এটাই আসল কিং অফ জঙ্গল। শুধু তাকালেই একটা ভয় আর রেসপেক্ট একসাথেই চলে আসে। তারপর আমরা চলে গেলাম মাঙ্কি সেকশনে। এখানে একদম একটা আলাদা এনার্জি। গরিলা চুপচাপ বসে আছে, কিন্তু প্রেজেন্সটা খুব স্ট্রং। শিম্পাঞ্জি একটু প্লেফুল, একে অপরের সাথে মজা করছে। বিভিন্ন ধরনের মাঙ্কি লাফাচ্ছে, দৌড়াচ্ছে, একদম খুবই ব্যস্ত। এখানে দাঁড়িয়ে থাকলে সময় কিভাবে কেটে যায় বোঝাই যায় না। চিড়িয়াখানার মধ্যে বেশ কিছুটা জায়গা জুড়ে একটা সেলফি জোনও করা আছে, যেখানে মানুষরা নিজেরা নিজেদের ফটোও তুলতে পারবে। আর পাশে কিছু রেস্টের জন্য চেয়ারও রাখা আছে, কেউ হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে গেলে সেখানে কিছুক্ষণ বসে রেস্টও করে নিতে পারবে। দূর থেকে দেখা যাচ্ছিল একটা ঘরের মধ্যে বড় বড় গন্ডার।
গন্ডারকে সামনে থেকে দেখে সত্যি অবাক লাগলো। বিশাল শরীর, মোটা চামড়া, একদম অন্যরকম একটা লুক। ধীরে ধীরে হাঁটছিল, কিন্তু প্রেজেন্সটা খুবই স্ট্রং। এরপর সামনে পড়লো জেব্রা। ওদের কালো সাদা স্ট্রাইপগুলো এত সুন্দর, লাইভে দেখলে আরও ভালো লাগে। তারপর ভাল্লুক ধীরে ধীরে হাঁটছে, মাঝে মাঝে থেমেই কিছু খুঁজছে, একটু লেজি ভাইব টাইপ, কিন্তু তবুও কিউট লাগছিল। এরপর আমরা পৌঁছালাম হরিণের জায়গায়। এখানে বেশ অনেক রকমেরই হরিণ আছে, চিত্রা হরিণ, সাম্বার হরিণ, কৃষ্ণসার হরিণ। ওরা দল বেঁধে ঘাস খাচ্ছে, কেউ দৌড়াচ্ছে, কেউ একদম শান্তভাবে দাঁড়িয়ে। পুরো জায়গাটা একদম শান্ত আর সুন্দর। হরিণগুলোর চোখে একটা নিরীহ ভাব থাকে, সেটা কাছ থেকে দেখলে মনটা একদম নরম হয়ে যায়। নেক্সট আমরা দেখলাম ইন্ডিয়ান বাইসন। বিশাল বড় শরীর, শক্তিশালী গঠন, দূর থেকেই বোঝা যায় কত পাওয়ারফুল অ্যানিমাল এরা। এরপর আমরা পৌঁছালাম এলিফ্যান্ট সেকশনে। বড় বড় হাতি ধীরে ধীরে হাঁটছে, কেউ খাবার খাচ্ছে। ওদের কাম নেচারটা দেখতে খুবই ভালো লাগে, এত বড় হলেও বিহেভিয়ারটা একদম শান্ত প্রকৃতির। এখানে একটা হাতি দেখলাম, যার বেশ বয়স হয়েছে বলেই মনে হচ্ছে। শরীরের গঠনটা অনেক বড় আর চামড়াগুলো ঝুলে গেছে। হাতিটা গাছ টেনে টেনে গাছের পাতা খাচ্ছে। কৃষকে দেখাচ্ছিলাম, দেখো হাতি, ও একদম তাকিয়েছিল। সেই মুহূর্তটা খুবই স্পেশাল লাগছিল। এইভাবে একটার পর একটা দেখতে দেখতে কখন যে এতটা ঘুরে ফেললাম বুঝতেই পারিনি। এই জুটা শুধু অ্যানিমাল দেখার জায়গা না, এটা একটা এক্সপিরিয়েন্স। নেচার, ইমোশন, এক্সাইটমেন্ট সব একসাথে। আমরা ধীরে ধীরে হাঁটছিলাম, একদমই তাড়াহুড়ো না করে, কারণ জায়গাটা এত বড় আর এত কিছু দেখার আছে যে একটু সময় নিয়ে না দেখলে মজাটাই পাওয়া যাবে না। গাছপালা দিয়ে ঘেরা রাস্তা, মাঝে মাঝে বসার জায়গা আর চারপাশের নেচার, মনে হচ্ছিল এটা শুধু একটা জু না, এটা একটা মিনি ফরেস্টের মতো। কৃষকে কোলে নিয়ে আমরা এক এক করে সব জায়গায় দেখছিলাম। ও এখন সব বুঝতে পারে না, কিন্তু ওর চোখের কিউরিওসিটিটা দেখলেই বোঝা যায় নতুন কিছু দেখছে সেটা। চলুন এবার আপনাদের নিয়ে এগিয়ে যাই আমাদের জুয়ের পরবর্তী অংশে। এতক্ষণ ঘুরতে ঘুরতে আমরা একটু ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই ভাবলাম আগে একটু কিছু খেয়ে নিই। আমরা চলে গেলাম জুয়ের ভেতরেই থাকা বড় একটা ক্যান্টিনে। ক্যান্টিনটা বেশ বড় আর পরিষ্কার। এখানে খুব হেভি কিছু না, কিন্তু একদম রিজনেবল প্রাইসে ভালো খাবার পাওয়া যায়। এখানে পাওয়া যায় মূলত ইডলি, ধোসা, পুরি সবজি, রাইস মিল, স্ন্যাক্স, টি, কফি, পরোটা, এইসব জাতীয় জিনিস। এখান থেকে আমরা হালকা লাঞ্চটা করে নিলাম। সারাদিন হাঁটার মাঝে ছোট্ট ব্রেকটা খুবই দরকার ছিল। খাওয়া শেষে একটা আইসক্রিম নিলাম। সেই ঠান্ডা আইসক্রিমটা খেতে খেতে মনে হচ্ছিল এই সময় এই আইসক্রিমটার খুবই দরকার ছিল। তারপর আমরা ঢুকে পড়লাম স্ন্যাক্স সেকশানে। ভেতরে ঢুকতেই একটু অন্যরকম ফিল, আলো কম, চারপাশে কাচের এনক্লোজার। এখানে দেখা মিলল পাইথন, কোবরা, ভাইপার, নানা ধরনের ছোট বড় সাপ। ওদের নড়াচড়া খুবই স্লো, কিন্তু চোখ সরানো যাচ্ছিল না। একটু ভয়, একটু কিউরিওসিটি, দুটোই একসাথে কাজ করছিল। এরপর আমরা গেলাম জলহস্তী বা হিপ্পোপটেমাস দেখতে। জলের মধ্যে কেউ অর্ধেক ডুবে ছিল, মাঝে মাঝে মাথা তুলে শ্বাস নিচ্ছে, আবার কেউ উপরেই ছিল। এত বড় একটা প্রাণী, কিন্তু জলের মধ্যে একদম শান্ত। তারপর ক্রোকোডাইল সেকশন বা কুমিরের সেকশনে ওরা একদম স্থির হয়ে পড়েছিল, যেন পাথর। কিন্তু এটাও জানি এক মুহূর্তে কত দ্রুত ওরা মুভ করতে পারে। ওদের ওই সাইলেন্স নেচারটা একটু ভয়েরও লাগছিল। শেষে আমরা গেলাম জিরাফ দেখতে। ওদের লম্বা গলা, ধীরে ধীরে হাঁটা, একদম গ্রেসফুল। দূর থেকে দেখলেও আলাদা একটা বিউটি আছে। এখানে আমরা জিরাফ দেখতে দেখতে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। তারপর আমরা এক্সিটের দিকে হাঁটতে শুরু করলাম। এই সময়টায় একটু থেমে চারিদিকে তাকালাম। এত বড় জায়গা, এত কিছু দেখলাম, মনে হচ্ছিল দিনটা একদম ভরে গেল। বেরোবার আগে গেটের কাছটাতে কিছুক্ষণ বসে রেস্ট করলাম। একটু ক্লান্তি ছিল, কিন্তু মনটা খুবই খুশি ছিল।
এইভাবে শেষ হলো আমাদের মাইসুর জু ঘোরা। সত্যি বলছি, এটা শুধু একটা জু না, এটা একটা এক্সপিরিয়েন্স যেটা ফ্যামিলি নিয়ে একবার অন্তত ফিল করা উচিত। আপনারা যদি মাইসুর আসেন, এই জায়গাটা একদম মিস করবেন না। ফ্যামিলি নিয়ে আসলে আরও বেশি এনজয় করতে পারবেন। চলুন এখন আপনাদের নিয়ে যাই আমাদের ট্রিপের একদম শেষ অংশে। এইটুকুই ছিল আমাদের 6 মাসের বেবিকে নিয়ে ছোট্ট মাইসুর ট্যুর। সময় তখন প্রায় 1টা। এবার আমাদের ফিরতে হবে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। জু থেকে বেরিয়ে আমরা একটা অটো নিলাম আর সোজা চলে এলাম মাইসুর রেলওয়ে স্টেশনে। আজ আমরা বাড়ি ফিরবো শতাব্দী এক্সপ্রেসে করে। ট্রেনের টিকিট আগে থেকেই আইআরসিটিসি রেল অ্যাপ থেকেই কেটে নিয়েছিলাম। আমরা দুপুর 2টোর আগেই স্টেশনে পৌঁছে গেছিলাম। তারপর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কিছুক্ষণ ট্রেনের জন্য অপেক্ষা, আর ঠিক সময় মতোই ট্রেন এসেও গেল। আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। চলুন আপনাদের ট্রেনের বগিটা ঘুরে দেখাই। ট্রেনে সব কিছু খুব নিট অ্যান্ড ক্লিন। এসি কোচ, ক্লিন টয়লেট অ্যান্ড এনভায়রনমেন্ট। শতাব্দী এক্সপ্রেস সত্যি খুবই কমফোর্টেবল। সিটগুলো সফট, পুশব্যাক আছে, সামনে একটা লম্বা টেবিল দেওয়া থাকে খাওয়ার জন্য। এইগুলো খুবই কনভিনিয়েন্ট হয়। এই ট্রেনে আমাদের পার পার্সন টিকিট কস্ট পড়েছে 333 টাকা। একদম 2:30তেই ট্রেনটা ছেড়ে দিল অন টাইম, আর ট্রেনটা ব্যাঙ্গালোরে পৌঁছাবে বিকাল 4টের সময়। ট্রেন ছাড়তেই ক্রিস জানলার দিকে তাকিয়ে বসে গেল। ওর চোখে এখন অনেক কিউরিসিটি, সব কিছু নতুন, সব কিছুই দেখতে হবে। সেই ছোট্ট মুহূর্তটা খুবই ভালো লাগছিল। কিছু দূর আসতেই ট্রেনে খাবার দেওয়া শুরু হলো। আমরা একটা স্ন্যাক্স নিলাম যেটা টিকিটের সাথে ইনক্লুড ছিল না, আলাদা করে, তাই 90 টাকা পে করতে হলো। ট্রেন থেকে নেওয়া এই প্লেটটার মধ্যে ছিল একটা কফি কিট, গরম জল নিজে বানানোর জন্য, বিস্কিট আর সাথে একটা স্ন্যাক্স আইটেম। আমরা কফি বানিয়ে চুপচাপ খেতে লাগলাম। ট্রেনের হালকা দুলনি, জানলার বাইরে ছুটে চলার দৃশ্য, আর কোলে আমাদের ছোট্ট বেবি। কিছুক্ষণ পর এসি ঠান্ডা হয়, ক্রিস ঘুমিয়ে পড়ল। আমাদের এই ছোট্ট ট্রিপটা খুবই সুন্দরভাবে হয়ে গেল। আমরা একটু ভয়েই ছিলাম বেবি নিয়ে কেমনভাবে ম্যানেজ করবো, কাঁদবে কিনা, কিন্তু একদম শান্ত ছিল। ওকে নিয়ে সেরকম কোনো প্রবলেমই আমাদের ফেস করতে হয়নি। ঠিক সময় মতোই ট্রেন এসে পৌঁছালো কেএসআর ব্যাঙ্গালোর রেলওয়ে স্টেশনে। স্টেশনে নামতেই ক্রিস একটু কাঁদতে শুরু করেছিল, ওর অনেকটাই খিদে পেয়ে গেছে। ট্রেন থেকে নেমেই আমি তাড়াতাড়ি স্টেশনে বেবি কেয়ার রুমটা খুঁজে নিলাম। ইন্ডিয়ার মধ্যে অনেক বড় বড় স্টেশনগুলোতে বেবি কেয়ার রুমের ফ্যাসিলিটি থাকে, যেমন ব্যাঙ্গালোর, দিল্লি, কলকাতা, মুম্বাই। সত্যি বলছি, ট্রাভেলিং মমদের জন্য এটা খুবই হেল্পফুল হয়। স্টেশন বা এয়ারপোর্টগুলোতে বেবি কেয়ার রুম থাকার সুবিধা হলো এই রুমগুলোতে ফিডিংয়ের জন্য প্রাইভেট স্পেস থাকে, ডাইপার চেঞ্জিং টেবিল থাকে, বেসিক হাইজিনও মেনটেন করা থাকে। ক্রিসকে ফিডিং করিয়ে একটু শান্ত করলাম, তারপর ধীরে ধীরে স্টেশন থেকে বেরোলাম। তারপর স্টেশন থেকে একটা ক্যাব বুক করলাম। বাড়ি পৌঁছাতে প্রায় 1 ঘন্টা মতো আমাদের সময় লাগলো। এই ছিল আমাদের ছোট্ট বেবিকে নিয়ে প্রথম মাইসুর জার্নি। একদিনের ট্রিপ, কিন্তু অনেক আনন্দের। আজকের ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী নতুন একটা ব্লগে আবার দেখা হবে। আর আমার ব্লগগুলো কেমন লাগছে জানাতে ভুলবেন না।